২৮তম বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জয় করে বাংলাদেশের চলচ্চিত্র বলি। এছাড়াও আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসবে সুনাম কুড়িয়েছে সিনেমাটি। অবশেষে ৭ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানো সিনেমা বলি। ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, প্রিয়া মুর্চি, AKM ইতমাম, এঞ্জেল নূর সহ অনেকে। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন প্রিয়া মুর্চি এবং আমাদের সাথে আরো একজন রয়েছেন AKM ইতমাম। ওয়েলকাম টু সানডেলিনা শোবিজ টুনাইট এন্ড বোথ অফ ইউ। খুব ভালো লাগছে দুজনকে একসাথে পেয়ে। ধন্যবাদ। আপনাকেও খুব ভালো দেখাচ্ছে। থ্যাংক ইউ এন্ড কংগ্রাচুলেশনস দুজনকে। এই জন্য অনেক অপেক্ষা প্রতীক্ষার পরে অবশেষে বাংলাদেশে আমরা বলিকে পেয়েছি। প্রথমে প্রিয়া আমার কাছে জানতে চাই কেমন লাগছে অনুভূতিটা আসলে। 2023-এর পর 2024, 2025-এ ফাইনালি আমরা বলি মুক্তি দিচ্ছি বাংলাদেশে। বুসান, সাংহাই এবং স্পেন ঘুরে বাংলাদেশে এসেছি, নিজের দেশে নিজের মানুষের কাছে। এটা আসলে অন্যরকম অনুভূতি এবং আমি স্পেশালি বলি দেখার জন্য আমার টিমের সাথে নিজের দেশের মানুষের সাথে বলি দেখার জন্য লন্ডন থেকে এসেছি। শুধু বলির জন্য লন্ডন থেকে আসা? আচ্ছা, রেসপন্স কেমন পাচ্ছেন চারপাশে সবার কাছ থেকে? যারা দেখতে আসছে, বলি হলে এসেছে, এটাই একটা প্রচণ্ড আনন্দের বিষয় এবং যারা দেখতে আসছেন তারা নানান ধরনের রিয়াকশান জানাচ্ছেন। এবং আমরা বলি আসলে এমন একটা সিনেমা, এমনভাবে বানানো, এটাকে বলা হয় বলতে পারেন ইনটিউশনাল ফিল্ম। এই ধরনের ফিল্ম সবসময় ওপেন টু ইন্টারপ্রিটেশন। আপনি নিজে এক ধরনের কনক্লুশন ড্র করতে পারবেন, আমার এক ধরনের মনে হবে। আমি এবং রাশুনি এবং সাফুর যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে 4 ধরনের মন্তব্য আমার কাছে এসেছে যে কেন আসলে তাদের সম্পর্কটা এইরকম। তো বলি আসলে এই ধরনের সিনেমা, এখন দর্শকের কাছ থেকে নানান ধরনের মন্তব্য আসছে এবং আমরা খুবই আনন্দ পাচ্ছি যে দর্শক নানান ধরনের ভাবছে। এটাই আমরা চেয়েছি যে দর্শক ভাবুক। চমৎকার। এবার একটু দফরের কাছে আসতে চাই। জি বলেন। অনেক অপেক্ষা প্রতীক্ষার পরে অবশেষে বাংলাদেশে বলি এসেছে, কেমন লাগছে অনুভূতি? এটা আসলে আমি ভাষায় আসলে বলে কতটুকু বলতে পারবো এটা আমার জন্য কঠিন বলে কওয়াটা। কারণ হচ্ছে আমিও ওর মতো বলির টানে বোধহয় চেক রিপাবলিক থেকে এসেছি। আমি ওখানে ফিল্ম নিয়ে পড়াশোনা করছি, তো এটাই যাচ্ছে আমার ওখানে। বলি আমার প্রথম সিনেমা এবং এটার মাধ্যমে আর কি আমার বড় পর্দার জন্য কাজ করা এখানেই শুরু। আমি দীর্ঘদিন থিয়েটারের সাথে ছিলাম, কিন্তু বলি আমাকে যেই প্ল্যাটফর্মটা করে দিয়েছে, নিজেকে আসলে পুরো বিশ্বের সামনে আসলে তুলে ধরার যে জায়গাটা করে দিয়েছে এটা সিনেমার মাধ্যমে, এটা অসাধারণ। এবং অবশেষে এখন যে মানুষের সামনে সিনেমাটা আসতেছে, এটা যখন আমার আশেপাশের মানুষ আমাকে লিখে পাঠাচ্ছে যে তুই আসলে তো এমন না, তুই এত বড় পেট বানাইলি কি করে, এটা হইলো কি করে, এটা অবশ্যই আমরা জানবো। হ্যাঁ, তারপরে এই যে মানুষের প্রশ্ন যে আচ্ছা এই সিনেমায় তোর বউ নাই কেন, মানে আমার বউ কিউরিওসিটি সবার মধ্যে। তো এই ধরনের কিছু ছোট ছোট প্রশ্ন। তারপরে হচ্ছে তুই তাকায় থাকিস কেন আকাশের দিকে এরকম অদ্ভুত হয়ে। তো এইসব প্রশ্ন না আমাকে আবার নতুন করে চরিত্রটাকে নিয়ে ভাবার জন্য সাহায্য করে। তাহলে তো বলতে হয় আপনি খুব লাকি, প্রথম সিনেমাতে আসলে এতগুলো আন্তর্জাতিক মহলে আপনি গিয়েছেন, সিনেমাটি গিয়েছে বাংলাদেশে মুক্তি পাওয়ার আগে। এটা অবভিয়াসলি অনেক লাকি, আপনি প্রথম সিনেমাতে বাজিমাত করেছেন বলতে হয়। আসলে আমি বোধ করি যে আমরা লাকি, কারণ হচ্ছে আমরা ইকবাল ভাইয়ের মতো একজন ডিরেক্টর আমাদের সাথে পেয়েছিলাম, যিনি আসলে এত ক্যালকুলেট করে এত সুন্দরভাবে এত গুছিয়ে সিনেমাটা বানিয়েছেন যে দর্শক আসলে বা ফিল্ম ফেস্টিভ্যালগুলা ওই যে স্পেসটা, যেই ওয়ার্ল্ডটা ক্রিয়েট করতে চেয়েছেন ইকবাল ভাই, ওই ওয়ার্ল্ডটার কাছাকাছি যেতে পেরেছে। আমাদের চট্টগ্রামের ভাষায় তৈরি বলি, কিন্তু আমার মনে হয় কি আছে না যে বলে যে আমাদের দেশে চট্টগ্রামের ভাষাটা কঠিন, মানুষ বোঝে না, কিন্তু আমার মনে হয় বলি সিনেমার এমন একটা জায়গা আছে যে বলি সিনেমার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না। বলি সিনেমা হচ্ছে আপনি সিনেমা দেখে যেতে পারবেন, আপনার কোনো কথা লাগবে না। এটা এই ফ্রেমগুলা, এই সিনগুলা, এই চাহনিগুলাই আপনাকে একটা নতুন পার্সপেক্টিভ দিবে চিন্তা করার জন্য। তো প্রিয়া, আমি একটু ছোট্ট করে জানতে চাই এই বলি সিনেমাতে আসলে আপনি কিভাবে যুক্ত হয়েছিলেন, পেছনের গল্পটা একটু জানি। বলি সিনেমাটা যখন কাস্টিং কল চলছে, ওই সময়টাতে আমার পায়ের তলায় মাটি নেই, সেটা নিয়ে আমি মাত্র ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ঘুরে আসি। তো এর পরপরই আমি যখন দেশে আসি তখন আমাকে আমাদের কাস্টিং ডিরেক্টর রাতুল উনি আমার সাথে যোগাযোগ করেন
এবং আমরা একসাথে হই, ইকবাল ভাইয়ের সাথে আমরা বসি এবং আমরা কিছু অডিশন টেপ রেকর্ড করি। এবং বলি সিনেমার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল আপনার ভাষা জানাটা। এবং এরপর যেটা ছিল যে আমি কি ধরনের ফিল্মে কাজ করেছি বা আমার কাজের অভিজ্ঞতা কতটুকু, সেটা এই সব কিছুকে মিলিয়ে, এই সব কিছু পার করে যখন আমি আমার অডিশন টেপটা দিয়েছি, তখন গিয়ে আসলে ডিরেক্টরের মনে হয়েছে যে না, তিনি তার রাসুনিকে খুঁজে পেয়েছেন। তো সেখান থেকে আমার মনে আছে আমার রাসুনির যখন অডিশন চলে, প্রথম সিনটা ছিল সেই ডিম খোঁজার সিনটা। আপনারা সিনেমাটা দেখলেই দেখবেন, যখন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলছিল, আমি ছিলাম না, কিন্তু আমার বন্ধু এবং আমার সহকর্মীরা আমাকে জানিয়েছেন সেই ডিম খোঁজার সিনটা দর্শক খুবই রিয়্যাক্ট করেছে। তার সেই ডিম খুঁজে পাওয়া এবং সেই ডিমের সাথে যুক্ত তার সব ইমোশন, তার আনন্দ থেকে কষ্ট পাওয়ার যে জার্নিটা, তার সাথে দর্শকও যুক্ত হয়েছেন। তো সেই সিনটা দিয়েই আমি আমার অডিশন পার করেছি, আমি আমার সিনেমা পার করেছি, পার করে হলে এসেছি দর্শকের কাছে। রাসুনি ও ওর কুড়িকুড়ার ডিম, কুড়িকুড়া হচ্ছে মুরগি, কুড়িকুড়া হচ্ছে মুরগি। এটা কি চিটংয়ের ভাষা? হ্যাঁ, চিটাগাং। তো কুড়িকুড়ার ডিম খুঁজতে খুঁজতে আসলে রাসুনির একটা অসাধারণ জার্নি হয়েছে। তা আপনি ভাষাটা আয়ত্ত করলেন কিভাবে? আগে থেকে জানতেন কিনা? আমি চট্টগ্রামের মেয়ে এবং আচ্ছা। আমাদের বলি টিমে সবাই আসলে চট্টগ্রামের। চট্টগ্রামের আচ্ছা। কাস্ট অবশ্যই চট্টগ্রামের। এবং বলি টিমে কাস্টিং পাওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে আমাদের IELTS এর মতো CILTS, হ্যাঁ, যেটা চট্টগ্রামের ভাষা জানাটা বাধ্যতামূলক। জরুরি। একদম বলতে হবে, হ্যাঁ। শুনতে হবে, হ্যাঁ, মানে বুঝতে হবে, একদম। লিখতে না পারলেও চলবে। এবং সিনেমা এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যোগ করতে চাই, সেই সময় বলি কিন্তু বুসানের আর্কাইভে এখন এটা স্থান পেয়েছে। অর্থাৎ পৃথিবীতে কোনোদিন যদি চট্টগ্রামের ভাষা হারিয়েও যায়, বুসানের আর্কাইভে আমরা চট্টগ্রামের ভাষা খুঁজে পাবো। একদম। এশিয়ান ফিল্ম আর্কাইভে আমাদের সিনেমাটা পাওয়া যায়। তো ইতমের কাছে একই প্রশ্ন রাখতে চাই, আসলে কিভাবে যুক্ত হয়েছেন, ছোট্ট করে যদি শেয়ার করেন। আচ্ছা, এই ক্ষেত্রে সবার প্রথমে বলতে হয় এই যে রাতুল ভাইয়ের কথা। রাতুল ভাই কল দিল যে একটা চট্টগ্রামের ভাষায় সিনেমা হচ্ছে, তো তুমি তো চট্টগ্রামের ছেলে, তুমি চট্টগ্রামের ভাষায় কথা বলতে পারো কিনা। তো আমি বললাম যে হ্যাঁ, আমি চট্টগ্রামের ভাষায় বেশ কথা বলতে পারি, আমি সাবলীল। তারপর বললো যে তাহলে তুমি একটা অডিশন দিয়ে যাও আমার অ্যাপেল বক্সে এসে। তো গেলাম অ্যাপেল বক্সে, ঢুকলাম। প্রথমে ইকবাল ভাই আমাদের ডিরেক্টর, উনি বসেছিলেন। তো প্রশ্ন করলো, কিছু কথাবার্তা হলো। তারপরে আমাকে একটা পুতুল দিল। পুতুল দিয়ে আমার প্রথম অডিশনটা ছিল ওর দিকে তাকিয়ে থাকা, আর কিছু না। হ্যাঁ, বলে যে তুমি একদম মনোযোগ দিয়ে ওটা দেখতে থাকো, আমি দেখতে চাই যে তুমি কতক্ষণ ওই পুতুলটা দেখতে পারো। হ্যাঁ, তো আমি আসলে তারপরে পুতুলের মধ্যে হারিয়ে গেলাম। অনেকক্ষণ আমার সাথে পুতুলের ইন্টারঅ্যাকশন এই চললো, এবং ওইটাই আমার প্রথম অডিশন ছিল। এই অডিশনের পরে আমাকে ইকবাল ভাই বলল যে আচ্ছা, তুমি আসলে একটা মানুষ আলগাইতে পারবা, তুলতে পারবা কাঁধের উপরে? তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ, মানুষ তোলা যাবে স্বাভাবিক, তবে টেকনিক লাগবে। আমি টেকনিক্যালি আমি যদি ধরতে পারি তাহলে আমি তুলতে পারবো ঘাড়ের উপরে, সমস্যা নেই। আচ্ছা, এবং বলির দফরের আবার এরকম একটা ডায়লগ আছে যে ফ্যাঁস জানিলে বনের হাতিও ফেলাই দন যায়। মানে যদি তুমি টেকনিকটা জানো, বনের হাতির সাথেও যদি তোমাকে রেসেল করতে দেওয়া হয়, তুমি ওটা ফেলে দিতে পারবে। আচ্ছা, দুজনের ক্যারেক্টার সম্পর্কে একটু জানতে চাই। প্রথমে রাসুনির কাছে আসতে চাই। বলিতে আসলে রাসুনির ভূমিকাটা কতখানি কিংবা কি একটু জানতে চাই। বলিতে বলির গল্পটা আগায় মজুর কাঁধের উপর। মজু হচ্ছে একজন রেসলার, সেখানে বলি সে খ্যাপাটে জেলে সেই অঞ্চলের। সেখানে রাসুনি হচ্ছে মজুর পুত্রবধূ এবং মজুর পুত্র হচ্ছে সাফু। সাফু এবং রাসুনির সংসার, সেখানে মজু। এই তিনজনের সংসারে একমাত্র বাস্তববাদী মানুষটা হচ্ছে রাসুনি। এবং মজুকেও দেখা যায় তার ছন্নছাড়া সিনেমা পাগল ছেলেটা চেয়ে সে অনেক বেশি তার ছেলের বইয়ের উপরে ভরসা করছে, যে কোনো বিপদে সে খুঁজছে রাসুনিকেই। তো রাসুনির হাতে আসলে সংসারের সবকিছু রাসুনির হাতে চলছে, সেই চেষ্টা করে যাচ্ছে এই দুই পাগলকে নিয়ে সংসার করে সংসারটা সুন্দর করে চালিয়ে নেওয়ার। একই প্রশ্ন দফরের কাছে রাখতে চাই, আসলে গল্পে আপনার প্রয়োজনীয়তা কতখানি বলিতে? বলিতে দফরের প্রয়োজনীয়তা হচ্ছে, দফর ছাড়া বোধহয় বলি সম্ভব না একেবারে। হ্যাঁ, কারণ হচ্ছে মজুর এবং দফরের যে দ্বন্দ্বটা, ওটা নিয়ে আসলে পুরো বলি সিনেমাটা আগায় আর কি। মজু একটা ইয়াং বলিকে বলছে যে হ্যাঁ, তুই আমার সাথে বলি খেল, দেখা যাক কি হয়। হ্যাঁ, এবং ও জিততে চাই। এবং আমার মনে হয়
কিছু একটা জায়গা থেকে মজু এই জেতার তাগিতে আসলে নিজের জায়গা থেকে এই বয়সে এসে প্র্যাকটিস শুরু করে, খাওয়া দাওয়া শুরু করে, সব কিছুই করতে থাকে। কিন্তু মজু যদি রাস্তা দিয়ে হেঁটে যায় না, আশেপাশের মানুষগুলো বলে কি দফর বলি তো তোমার পাবে। তো দফরের প্রয়োজনীয়তাটা ওখানেই, যে দফর মানে স্ক্রিনে না থাকলেও দফরের কথা পুরো সিনেমা জুড়ে হচ্ছে আর কি, যে দফর কিন্তু আছে, মজু স্ক্রিনে আছে কিন্তু সবাই ওকে দফরের কথা বলছে। সো আমার মনে হয় দুটো চরিত্রই একজন একজনকে আর কি খুব একসাথে হয়ে আগাইছে আর কি পুরো সিনেমাটাকে টেনে। অর্থাৎ মজুর গল্পটা বলার জন্য আসলে দফরকে দরকার। মজুর গল্পটা পরিণতি পাবে না যতক্ষণ দফর না এসে সেখানে একটা ঝামেলা বাঁধাচ্ছে। কারণ এই দ্বন্দ্বটার উপরই পুরো সিনেমাটা দাঁড়ায় আছে। এই বলি এটা কিন্তু সিঙ্গেল ম্যাচ শো, পুরো ফিল্মে সিঙ্গেল ম্যাচ হবে এবং ওইটার উপরে পুরো দুজনের ভাগ্য ডিপেন্ড করবে। তো ওটা ওই জায়গাটা পৌঁছাতে দুইটা মানুষের আসলে কেমন জার্নি করা লাগছে, মজু এবং দফর দুইজনের জায়গা থেকে। আর দফরের চরিত্রায়ন করতেও আমার সময় লাগছে, কারণ আমি প্রথমে যখন আমার ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ঠিক আছে দফর, আচ্ছা আমার সবসময় যখন চরিত্র করি আমাকে মিউজিক খুব সাহায্য করে, যে আচ্ছা আমার এই চরিত্রটা বোধহয় এই মিউজিকের কাছাকাছি বা এই ধরনের। তো আমি আমার ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমার এই চরিত্রটার জন্য এর প্রিয় মিউজিক কি হতে পারে, ও কি গান শোনে। আমার ডিরেক্টর বললো যে না ও তো গান শুনবে না, আচ্ছা আমি তোমাকে বলি, তুমি এখন থেকে কচ্ছপের আওয়াজ শুনবা, এটা হচ্ছে দফরের সবচেয়ে প্রিয় মিউজিক। তো দফর হয়ে উঠতে আমার কচ্ছপের দরকার হয়, কারণ এই সিনেমাতে আমার মুরব্বি এই প্রশ্নটা তো আমি একটু পরেই আসতাম, আচ্ছা, যে আসলে sorry. দফর হয়ে ওঠার যে জার্নিটা আপনার আছে ক্যামেরার পেছনে, নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ ছিল আপনাকে, অনেক কিছু আসলে পার করে স্ক্রিনে আসলে সেই চরিত্রটি ফুটিয়ে তুলতে হয়েছে আপনাকে। সেই চ্যালেঞ্জটা একটু ছোট্ট করে যদি শেয়ার করেন আমাদের সাথে, কি কি চ্যালেঞ্জ ছিল পেছনে? আমার 2 মাসের মধ্যে অলমোস্ট, আমি লিন ফিজিকের ছিলাম, 2 মাসে আমার অলমোস্ট 7 থেকে 8 কেজি ওজন গেইন করতে হয় এবং এর জন্য আমি ডেইলি 1 ডজন ডিম, হ্যাঁ সেদ্ধ ডিম কুসুম সহ, 1 ডজন ডিম, 1 ডজন কলা, 20টা খেজুর, 4টা মুরগির ব্রেস্ট পিস, 1/4 তরমুজ, তারপরে হচ্ছে আলু ভর্তা দিয়ে পান্তা ভাত, তারপর হচ্ছে একটা পিনাট মিল্ক শেক বড়টা, 2 থেকে 3 দিনে একটা করে ডাবল চিজ বার্গার, এছাড়া লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট তো আছে। তো এত কিছু খেতে হতো, হ্যাঁ ডেইলি। এবং এর সাথে আমি এক্সারসাইজ করতাম, কিন্তু আমার ডিরেক্টরের ইচ্ছা ছিল যে তোমাকে দেখতে আসলে বডি বিল্ডার ওই জাতীয় আসলে লাগতে পারবে না, সিনেমার জন্য এটা ক্ষতি। তখন আমি বের করছি, আমি জিমে যেতাম, আমি পেটের ব্যায়াম করতাম না, কারণ আমার ডিরেক্টর একটা পেট চাইছে আমার থেকে, এবং আমি হয়তো একদিন হাতের ব্যায়াম করতাম। জিমের একটা রেগুলার ফেজ আছে যে আচ্ছা ঠিক আছে এই ব্যায়ামগুলো করে মানুষ একটা ফিট থাকার জন্য, আমি উল্টাপাল্টা ব্যায়াম করতাম যাতে আমাকে একটু গ্রাম্য মনে হয়, একটু অগোছালো শরীর মনে হয়। তো অদ্ভুত একটা সময় গেছে আমার 2.5 মাস, মানে এই খাওয়া দাওয়া রেগুলার। আমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছি যে মেকআপ গেট আপ যদি বলি, আসলে এটা ফুটিয়ে তোলাটা কতখানি আসলে কঠিন ছিল ওই সময়টাতে? এটার জন্য অদ্ভুত একটা ফ্রেজ গেছে আমার জন্য। আমি হচ্ছে একটা শর্টস পরে পুরা গায়ে সরিষার তেল মেখে আমি চট্টগ্রামের পতেঙ্গা বিচে গিয়ে বসে আসছি রোদের মধ্যে। আচ্ছা, এটার সাথে অভ্যস্ত হওয়ার জন্য এবং একটু ডার্ক টোন আনার জন্য, কারণ বলছে যে এরা গ্রামে থাকে, এরা সাগর পাড়ের মানুষ, এদের টোনটা একটু মানে সাগর পাড়ের মানুষের ওই যে টোনটা ওটাই আসলে ফুটিয়ে তুলতে হবে। ওইটার জন্য আমরা বেশ জার্নি হয়েছে আমার ক্ষেত্রে, অদ্ভুত জার্নি, কারণ আমি আমার শরীরের এত বিশাল শরীর আমি আমার দেখি নাই কখনো। এবার রাসুনির কাছে আসতে চাই, রাসুনি চরিত্রটা আসলে ফুটিয়ে তোলার ক্ষেত্রে কেমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আপনাকে? রাসুনি চরিত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রাসুনির খুবই অল্প ডায়লগ, কিন্তু পুরো সিনেমাতেই তার কোথাও না কোথাও প্রেজেন্স। ওকে, তো আপনি যখন ডায়লগ নেই কিন্তু আপনার প্রেজেন্স থাকে, তখন আপনার কিন্তু একটা ইন্টারনাল মনোলগ দরকার হয়। তো আমার আসলে চ্যালেঞ্জ ছিল যে আমি প্রতিটা সিনের জন্য আমি ঠিকঠাক মনোলগটা রেডি করতে পারছি কিনা, আমি ঠিকভাবে ভাবতে পারছি কিনা, কারণ আমি বুঝতে পারছিলাম এটা আসলে কি ধরনের ফিল্ম হতে যাচ্ছে। আমার চোখে মুখে সে এক্সপ্রেশন, আমাকে এটা খুবই স্লো একটা মুভি হবে, দর্শক অনেক বেশি ফিল করবে। এখানে দর্শক দেখার চেয়ে, লজিক্যাল এক্সপ্লেনেশনের চেয়ে দর্শককে ফিল করাতে হবে। দর্শক কখন ফিল করবে? যখন আমি ফিল করব,
তো আমার চ্যালেঞ্জটা ছিল এইখানে যে আমি চরিত্রটাকে বুঝে চরিত্রে রাসুনির যে অবস্থান, তার মজুর জীবনে এবং সাফুর জীবনে তার যে অবস্থান, সেই অবস্থানটাকে বের করা। রাসুনি আসলে কে, রাসুনির পরিচয়টা কি। যেমন এখানে রাসুনি এবং আমি আগে বলছিলাম রাসুনি এবং সাফুর যে সম্পর্ক, সেটা নিয়ে 4 ধরনের ইন্টারপ্রিটেশন এসেছে। আমার ডিরেক্টর আমাকে বলেছে যে রাসুনির, আমাদের আগের ড্রাফটে ছিল যেটা আমরা সিনেমাতে দেখাইনি, রাসুনি বেসিক্যালি সাফুর কাজিন, চাচাতো বোন। তাদের বিয়ে হওয়ার কথা ছিল না, তাদের মানে সাফু চায়নি বিয়ে করতে, সেখান থেকে তাদের বিয়েটা হওয়ার পরে রিলেশনটা কোথায় দাঁড়ায়, আমি সেই জায়গা থেকে আমি চরিত্রটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। কিন্তু যখন আমি পর্দায় এনেছি তখন দেখা গেল যে লোকে আরও 4টা ভাবনা নিয়ে, যে না হয়তো আসলে এই কারণে ওদের সম্পর্কটা এইরকম, যেহেতু আমাদের ডিরেক্টর আসলে দেখায়নি কি কারণে ওদের রিলেশনটা, কেন ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনটা এরকম। এইটাই হচ্ছে মজা, যে আপনি এমনভাবে নিজেকে প্রেজেন্ট করবেন যে দর্শক আসলে নিজে থেকেই অনুমান করে নিবে যে তার অভিজ্ঞতা অনুসারে। একদম একদম। আচ্ছা, ইতমামের কাছে জানতে চাই, বলি সিনেমাটা বাংলাদেশে আসলে কেমন সাড়া ফেলেছে, রেসপন্স কেমন? এখনো পর্যন্ত আমরা দেখছি যে মানুষজন ভালো রিভিউ লিখছে, মানুষজন কথা বলছে সিনেমা নিয়ে, বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে, আমাদের অভিনয় নিয়ে কথা হচ্ছে, আমাদের সিনেমাটোগ্রাফি নিয়ে কথা হচ্ছে, আমাদের গল্প বলার ধরন নিয়ে কথা হচ্ছে। তো এখনো পর্যন্ত আমার খুব পজিটিভ রিভিউ, এবং মানুষজন গিয়ে হলে দেখছে। আমি চাইবো যে মানুষজন আরো যাক, একদম মানুষজন দেখলে হয়তো এই সিনেমাটা সম্পর্কে, কারণ কয়েকটা রিভিউ দেখেছি যে সে বলছে যে আমি না আবার দেখতে হবে সিনেমাটা, কারণ এই যে ও বললো না যে 4টা পার্সপেক্টিভ তৈরি হচ্ছে, তো ও বললো যে ওর মাথায় এরকম আসছে, কিন্তু ওর অন্য 2 জনের সাথে কথা বলার পর ওর মাথায় অন্যভাবে আসছে সিনেমাটা। তো বলে যে ওই জায়গাটা এক্সপ্লোর করতে হলে আমার আসলে আরেকবার দেখতে হবে, এবং আমি অ্যাপ্রিসিয়েট করবো, আপনারা যান 1বার 2বার 3বার 5বার আপনারা দেখেন, একদম বলি অ্যাপ্রিসিয়েট করেন, বুঝেন, আমাদেরকে জানান কেমন লাগলো। এবং আমরা আসলে টাকা খরচ করে মেডিটেশন সেন্টারে যাই, অনেক কিছু করি। আমার মনে হয় এই সিনেমাটা আপনি হলে বসে দেখলেও একটা খুবই মেডিটেটিভ স্টেটে আপনি চলে যেতে পারবেন। খুবই স্লো, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, যেটা আসলে আমরা একটা সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ভাবি যে কোনো মিউজিক ছাড়াও এই ফিল্মটা আপনার মনে এভাবে টানছে। এর সিনেমাটোগ্রাফি দিয়ে দফর যখন তার মুরব্বির জন্য কান্নাটা করে, সেই সিনটা মানে অদ্ভুত। এগুলো আমি আমার মুরব্বিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি যে আমার কচ্ছপটা আমার সাথে আছে। দফরের বাহন হচ্ছে কচ্ছপ, এবং আমরা মজুকে অ্যাসোসিয়েট করব, আমরা মজুকে দেখব, আমরা কচ্ছপটি ক্যারি করছে। হ্যাঁ, আমার এই কচ্ছপের সাথে একটা অদ্ভুত সম্পর্ক হয়ে গেছে এই শুটটা করার পরে। আচ্ছা, এবং আমাদের এই সিনেমার একটা 2টা স্পেশাল জায়গা হচ্ছে একটা কচ্ছপ এবং একটা তিমি মাছ। হ্যাঁ, তো এবং তিমির সাথে কানেক্টেড আসলে মজু। এই যে পেছনে নাসির ভাইয়ের ছবিটা আছে, নাসির ভাই হচ্ছে আমাদের তিমি মাছের সাথে কানেক্টেড। ওকে, আচ্ছা, প্রিয়াম কি তাহলে বলির টানেই, মানে শুধুমাত্র বলির টানেই কি লন্ডন থেকে বাংলাদেশে এসেছে? অবশ্যই, মানে আমি আমার প্রথম ফিল্ম বলছিলাম, আমি আমার প্রথম পায়ের তলায় মাটি নেই দেখছিলাম আমার ডিরেক্টরের সাথে বসে ইফিতে। আমি আমার পরের ফিল্ম নির্বাণ দেখেছি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার ডিরেক্টরের সাথে বসে। বলি আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু আমার যখন মনে হয়েছে যে বাংলাদেশে দেখাচ্ছে, আমার ডিরেক্টর থেকে শুরু করে আমার কো আর্টিস্ট সবাই চলে আসছে, অবশ্যই এটা এর থেকে বড় রিজন আর কিছু হতে পারে না দেশে আসার জন্য। ইতমামও তো দেশের বাইরে থাকেন, চেক রিপাবলিক থেকে আপনি বাংলাদেশে এসেছেন, আপনিও কি বলির টানে বাংলাদেশে এসেছেন? আমি বলির টানে আসলে আমি প্রথমে বলির টানে সাংঘাই গেলাম, সাংঘাই ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরলাম, তারপরে বলির টানে আমি স্পেন গেলাম, এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনা ঘুরলাম। তারপরে আমি চিন্তা করলাম যে এত দেশে গেলাম, আমার দেশে আসতেছে আমার সিনেমা, তো এটা তো মিস করা যায় না। একটু প্রিয়ামের কাছে জানতে চাই, এই যে বাংলাদেশের সিনেমার আন্তর্জাতিক যে প্রাপ্তিটা, এই প্রাপ্তিটা নিয়ে আসলে আপনি কি বলবেন? আমি বলবো বাংলাদেশে আসলে অনেক বছর ধরে আমরা বিভিন্ন বড় বড় ফেস্টিভ্যালগুলোতে যাচ্ছি, এবং আমরা দর্শক অথবা সমালোচকদের কাছ থেকে অনেক ভালো ভালো কমেন্ট পাচ্ছি, কিন্তু এতদিন পর্যন্ত আমাদের আসলে পুরস্কারের ব্যাপারটা আমি মনে করি এই জায়গাটা আরো বাড়ানো দরকার, আমাদের কাজ বাড়ানো দরকার। বলি যদি বছরে একটা হয়, বলি, রেহানা মারিয়াম নূর কিংবা লাইভ ফ্রম ঢাকা, এই ফিল্মগুলো আরও বেশি প্রোডাকশন দরকার, যাতে করে শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালগুলোতে প্রেজেন্স না, আমরা পুরস্কারও নিয়ে আসতে পারি। এবং আমি মনে করি আমাদের সেই যোগ্যতা অলরেডি আছে, কারণ আমরা সেই পুরস্কারগুলো আনছি, শুধু এটার
পরিমাণটা আরো বাড়াতে হবে, সেজন্য কাজের পরিমাণটা আমাদের বাড়াতে হবে এবং সেজন্য আসলে সুযোগ সুবিধা বাড়াতে হবে যাতে করে সবাই কোনো বিনা বাধায় আরো ইন্সপায়ার হয় কাজ করার জন্য। আচ্ছা ইতমাম, আপনি অনেক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছেন, ঘুরেছেন, আসলে সেখানে যে কি মনে হয়েছে যে বাংলাদেশি সিনেমা আসলে কতখানি আন্তর্জাতিক হয়ে উঠেছে, মানে রেসপন্স কেমন পেয়েছেন? আমি ইন্টারন্যাশনাল যে হলগুলোতে গেলাম বা যে ফেস্টিভ্যালগুলোতে গেলাম, আমি মানুষের খুব ভালো রেসপন্স পেয়েছি। ওদের প্রশ্নের শেষ নাই। আমি আর ইকবাল ভাই একসাথে সাংহাই ফিল্ম ফেস্টিভ্যালে ছিলাম, আমরা বের হলাম, অনেক মানুষ আসলো এবং অনেক মানুষের অনেক প্রশ্ন। আমরা একটা কোয়েশ্চেন আনসার রাউন্ড ছিল, ওখানে আসলে মানুষ এই সিনেমাটা বোঝার জন্য আসলে ল্যাঙ্গুয়েজের কোনো ওই জায়গাটা দরকার বলে আমার মনে হয় নাই, যদিও বা ওদের জন্য চাইনিজ সাবটাইটেলস ছিল, কিন্তু ওরা ফিল্মের যেই ভেতরের জায়গাগুলা, গল্পের জায়গাগুলা বা চরিত্রের গঠনের জায়গাগুলা বা দফর কেন আসলে তিমি মাছ কোপাচ্ছে, এটা ওদের আগ্রহ যে জানবে এটা কি কোথায়। কারণ ও তো বললোই যে আমাদের সিনেমাটা এমন একটা জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় যেখানে আসলে আপনার 10টা ওয়ে থাকে আপনার ভেবে নেওয়ার মতো। তো ওই জায়গার থেকে খুব ভালো রেসপন্স পাইছি। এবং আমি যখন স্পেন গেলাম, ওখানে বিভিন্ন স্প্যানিশ ডিরেক্টররা ছিল, ওরা খুব খুব অ্যাপ্রিসিয়েট করেছে সিনেমা এবং ওরা আসলে বাংলাদেশি সিনেমার সাথে যুক্ত হতে চায় অ্যাজ এ প্রডিউসার। বিভিন্নভাবে বাংলাদেশি সিনেমাকে ওরা ওই জায়গাটুকু দিচ্ছে যে বাংলাদেশি সিনেমার বলার ধরনটা চেঞ্জ হচ্ছে, এই ধরনটা ওদের পছন্দ হচ্ছে, একটা নতুন সিনেমার ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হচ্ছে এবং এই অথেন্টিসিটিটা, এই অরিজিনালিটিটা ওরা মানে অ্যাপ্রিসিয়েট করছে। তো ওই জায়গাটা খুবই সুন্দর কানেক্টেড হয়েছে বলে সিনেমার সাথে আমার মনে হয়। আমি একটু অ্যাড করতে চাই ইতমামের সাথে। এখানে যেটা হচ্ছে, আমি মনে করছি যে বাংলাদেশের এই কিছু কিছু সিনেমাগুলো এখন গ্লোবাল যে ফিল্মগুলো, সার্বজনীন যে ফিল্মগুলো, সেই ফিল্মের দিকে আগাচ্ছে। মানে আমাদের নিজেদের কিছু, আমাদের নিজস্ব কিছু সিনেমার স্টাইল আছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের, এর বাইরে যে গ্লোবাল যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে কথা বলা শুরু করেছি আমরা। এটা একটা প্রোগ্রেস। চমৎকার। ইতমামের কাছে জানতে চাই, চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী খেলা হচ্ছে বলি, তো স্থানীয় মিথের মিশেলে আসলে খেলাটি পূর্ণতা পেয়েছে। একটু ছোট্ট করে যদি বলি গল্পের আভাসটা আমাদেরকে দেয়া যায়। বলি গল্প মূলত একটা সিঙ্গেল রাউন্ড ম্যাচ, বলি ম্যাচ। বলি একটা ট্রেডিশনাল গেম না, একটা প্রফেশনাল গেম না, একটা ট্রেডিশনাল গেম। কারণ যারা বলি খেলে এরা আসলে প্যাশনের জায়গাটা থেকেই খেলে। এদের বিভিন্ন পেশা আছে, পাশাপাশি ধরেন কেউ শুটকি বিক্রেতা, কেউ মাছ বেচে বাজারে, কেউ নৌকা চালায়। এই মানুষগুলা আবার বলিও খেলে একটা সময় এসে, কারণ ওদের ওই প্যাশনের জায়গাটা, ভালোবাসার জায়গাটা বলির সাথে আছে। এবং এদের লাইফস্টাইলটা আসলে কিভাবে হচ্ছে, ওই গ্রামের গল্পটা আসলে কেমন, এই মানুষগুলো আসলে কিভাবে কথা বলে, এই মানুষগুলার আসলে এক্সপ্রেশন, এই মানুষগুলার ওই এলাকার সাথে যে মিথোলজিক্যাল কানেকশন আছে। কারণ ধরেন বলে আমাদের এই গল্পটার মধ্যে দুইজন, একজন হচ্ছে মজু, একজন হচ্ছে দফর। মজুর একটা বাহন আছে তিমি মাছ এবং দফরের একটা বাহন আছে কচ্ছপ। এটা কিন্তু ওই স্পেসিফিক গ্রামটার মিথ, ওই গ্রামের গল্প। ওই গ্রামের মানুষগুলো এই জিনিসগুলোকে বিশ্বাস করে এবং ওই বিশ্বাসকে ঘিরেই আসলে আমাদের বলির গল্পটা তৈরি হয় এবং বিভিন্ন মাত্রায় বিভিন্ন দিকে আসলে গল্পটার শাখা প্রশাখা গজাতে থাকে এবং এমন একটা জায়গায় শেষ হয় যেখানে আসলে মানুষ যে কোনো পথ ধরতে পারে এই গল্পের স্টোরিটা জানার জন্য। এবং আমার মনে হয় বলি গল্পটা এমন জায়গায় গিয়ে শেষ হয় যে এখান থেকে আরো অনেকগুলো গল্প শুরু হতে পারে আর কি। প্রিয়াম, সেই কক্সবাজারে সেই যদি বলি প্রত্যন্ত অঞ্চলে শুটিং এর কথা মনে আছে? অবশ্যই। আমরা বাঁশখালীর যে সাগর পার, সেখানে আমরা শুট করেছি এবং খুবই গ্রামের ভেতর। আমাদের একটা টেনশন ছিল যে আমরা এত বড় একটা টিম নিয়ে যাচ্ছি, মোটামুটি একটা ভালো টিম ছিল, সেই টিম নিয়ে থাকা, সবাইকে ওরকম একটা গ্রামে থাকা, একটা শুট অ্যারেঞ্জ করা এবং আমাদের যে সিনেমা বলার স্টাইল, সেটা কিন্তু শুটিংয়েও মেনটেন করা হয়েছে। এই স্থিরতা, এই ধীরতা, সেটা কিন্তু শুটিংয়েও ছিল। আমার কিছু সিন আছে যেখানে সাফুর সাথে আমি বলির গল্প যদি আমি কিছুটা যাই, সাফু এবং রাসুনির যে সম্পর্ক, সেটা ঠিক স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফের মতো না, কিন্তু নানান পরিস্থিতিতে রাসুনি
ঠিক করে যে সে এই সম্পর্কটাকে ভালো করবে, সে ঠিক করতে চায়। তো সেই সিনটা যখন তৈরি করা হয়, আমাদের পুরো সবাইকে একদম আমাকে আইসোলেট করা হয়, পুরো শুটিং ইউনিটকে এক সাইডে সরিয়ে ফেলা হয়। তো এই যে অ্যারেঞ্জমেন্টগুলো, এগুলো করাটা কিন্তু যথেষ্ট মুশকিল ওই ধরনের একটা পরিবেশে। তো আমি লাকি যে আমার টিম এই সিচুয়েশনটা বুঝতে পেরেছে এবং আমাকে অ্যাক্টর হিসেবে সেই পরিবেশটা তৈরি করে দিয়েছে যাতে করে আমি আমার পারফরমেন্সটা করতে পারি। তো এই ব্যাপারগুলো যে সাগর পাড়ে মানে এই তুমি কিছু অ্যাড করো? হ্যাঁ, আমি অ্যাড করি। তাহলে আমি গল্পটা ওইভাবে থেকে বলি যে যেহেতু শুটিং এক্সপেরিয়েন্স জানতে চাইতেছেন, আমরা ছিলাম একটা স্কুলে, একটা গ্রামের স্কুল। ওখানে প্রত্যেকটা বেঞ্চ দিয়ে আমাদের জন্য বেড বানানো হয় এবং আমরা, কারণ ওখানে ওরকম হোটেল বা ওটার ব্যবস্থা নাই, বাঁশখালীতে একটা সাগর পাড়ে, ওখানে একটা প্রত্যন্ত গ্রাম। তো ওই জায়গায় মনে করেন আমরা একটা স্কুলে ছিলাম, ওইটাই সবচেয়ে মজার এক্সপেরিয়েন্স। আমরা একটা স্কুল রুমে সবাই আছি, একটা ব্ল্যাক বোর্ড আছে সামনে। খাওয়া দাওয়া কিভাবে হতো? খাওয়া দাওয়া আমাদের শুটিং ইউনিটের থেকে প্রোডাকশন ডেফিনেটলি যেভাবে হয় সবসময় সবার জন্য একসাথে রান্না হতো, সবাই একসাথে খাইতাম। আমার জন্য একটু বেশি রান্না হতো কারণ আমি বেশি খাইতাম, দফর যেহেতু। দফরকে দিয়ে সবকিছুই সম্ভব। আমাদেরকে ভ্যানে করে সেটে পৌঁছাতে হতো। আচ্ছা, এবং সেখানে বোঝাই যাচ্ছে কতটা প্রত্যন্ত অঞ্চল আসলে। এবং এটাও খুবই ইন্টারেস্টিং ছিল যে আমরা সবসময় লুঙ্গি, মানে গ্রামে যেভাবে আমরা সবাই চলাফেরা করি, আমরা ওদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছি আসলে ওখানে গিয়ে খুবই। আচ্ছা, ইতম যেহেতু আপনি চেক রিপাবলিকে আছেন, সেখানে পড়াশোনা করছেন, পড়াশোনা এন্ড সামনে কি কি কাজ পাচ্ছে দর্শক পড়াশোনা নিয়ে একটু জানতে চাই, এবং সামনে আপকামিং ওয়ার্ক কি আসছে একটু জানতে চাই। আমার সাবজেক্টের নাম হচ্ছে কালচার, মিডিয়া এন্ড পারফরমেটিভ আর্টস। আমি এটা সিনেমা, থিয়েটার, পারফরমেন্স নিয়ে একটা রিসার্চ বেসড সাবজেক্ট, কিন্তু এখানে কিছু আমরা প্র্যাকটিক্যালি অনেক কাজকর্ম করে থাকি। আমি রিসেন্টলি ম্যাকবেথ, শেক্সপিয়ারের যে ম্যাকবেথ, ওটার একটা থিয়েটার করেছি, ওখানে আমি ম্যাকবেথের চরিত্রটা করেছি। সো ওখানে আমি গিয়ে থিয়েটারের সাথে আছি, স্টেজে পারফর্ম করছি এবং ওখানেও আমার কানেকশনস হচ্ছে এবং খুব ভালো শেখার একটা জায়গা বলে আমার মনে হয়েছে, কারণ খুব সুন্দর একটা কালচারাল হাব আছে যেখানে অনেক নেয়ার আছে এবং আমার মনে হয় ওখান থেকে নিয়ে আমি বাংলাদেশকে দেয়ার অনেক কিছু তৈরি করছি নিজের মধ্যে। দেখা যাক সময়ের সাথে সাথে। আর নতুন কাজ, সবার সাথে কথাবার্তা হচ্ছে, কারণ যাওয়া আসার মধ্যে থাকি, তো অনেক কিছুই প্ল্যানিং এর মধ্যে আছে। যদি সামনে যাই কিছু আসবে অবশ্যই আপনারা জানবেন। এই কোর্সের কথা বলছিলেন, কোর্সটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে করা হয়েছে? এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে করা হয়েছে, বাট ওখানে ইউরোপে সব জায়গায় বোধহয় একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই করেছি। আমরা নাটকগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে করছি এবং চেক রিপাবলিকের মানুষ খুব আগ্রহী বলি দেখার জন্য। যেহেতু আমি ফিল্ম নিয়ে পড়াশোনা করছি, আমার রিপ্রেজেন্টেটিভরা বা সবাই আসলে আগ্রহী যে আমি কখন ভার্সিটিতে নিয়ে যাব বলিটা, বা চেক রিপাবলিকের হলে নিয়ে যাব বলিটা। সো দেখি, হোপফুলি খুব জলদি আমরা চেক রিপাবলিকেও বলি নিয়ে আসবো। একদম, আমরা তেমনটাই আশা করছি আমরা। আচ্ছা প্রিয়াম, আপনি তো লন্ডনে আছেন, একটু পড়াশোনা নিয়ে জানতে চাই, ওখানে কি পড়াশোনা করছেন এবং সামনে কি কি কাজ আসছে আপনার? লন্ডনে আমি আছি ফ্যামিলির সাথে, খুব তাড়াতাড়ি কোনো একটা কোর্স করব। তবে আমি আসলে লন্ডনে বেসিক্যালি এখন, লন্ডন হচ্ছে থিয়েটারের জায়গা, লন্ডন হচ্ছে অ্যাক্টিংয়ের জায়গা। তো আমি বেসিক্যালি এখন আসলে এক্সপিরিয়েন্স নিচ্ছি ওইখানের আসলে কালচারটা কেমন, ওইখানে ওরা অ্যাক্টিংটা আসলে কিভাবে চর্চা করে। তো এখন আমি এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছি। আর এর বাইরে আমি চেষ্টা করছি দেশের সাথেও কানেকশনে থাকার। আমার দেশে কিছু থিয়েটার প্রোডাকশন যাচ্ছে, সখী রঙ্গমালা যাচ্ছে, বন্য থেরিয়াম যাচ্ছে। এই প্রোডাকশনগুলো যখন হয় আমি সেই প্রোডাকশনগুলোতে কাজ করার চেষ্টা করছি। আর এছাড়া এর বাইরে সামনে আমার দুটো ফিল্ম আসছে। একটা হচ্ছে আমি ইন্ডিয়ান ডিরেক্টর কৌশিক মুখার্জি, যাকে আমরা কিউ নামে চিনি, কিউর ফিল্ম, আপকামিং ফিল্ম জুয়েল আসছে, সেই জুয়েলে আমি কাজ করেছি। এছাড়া আমি লন্ডনে একটা ফিল্ম শ্যুট করেছি লন্ডনে যাওয়ার পর, সেটা হচ্ছে অপ্রত্যাশিত। সেটা এখনও পোস্ট প্রোডাকশনে আছে, হোপফুলি সেটা লন্ডনের কার্জন এই হলগুলোতে নিয়ে আসবে এবং পরবর্তীতে আমরা ফেস্টিভ্যালগুলোতেও দেওয়ার প্রিপারেশন নিচ্ছি। এবং লন্ডনে হচ্ছে প্রচুর লোকাল এবং অনেক, আমার বাসার কাছে একটা ফেস্টিভ্যাল হয়, খুবই সুন্দর। তো আমার এই এক্সপিরিয়েন্সগুলো দেখে মনে হচ্ছে আসলে দেশে আমাদের ফিল্ম নিয়ে চর্চা, ফিল্ম নিয়ে আড্ডা, ফিল্ম নিয়ে গল্প, এটা আরও বাড়ানো দরকার। এই যে বলির 4টা ইন্টারপ্রিটেশন, এটা খুবই সীমিত জায়গায় আলোচনা হচ্ছে। এই আলোচনাটা আসলে মুখে মুখে, এই আলোচনাটা প্রতিটা ইউনিভার্সিটির
ফিল্ম ক্লাবে, এই আলোচনাটা আমাদের মহল্লার ফিল্ম ক্লাবে হওয়া উচিত। এই আলোচনা আমাদের ব্লগগুলোতে যে ফিল্ম ব্লগগুলো হয় সেগুলোতে হওয়া উচিত। তখন আসলে সেই ফিল্ম নিয়ে আমরা উদযাপনটা করতে পারবো। তো বেসিক্যালি লন্ডনের এক্সপিরিয়েন্স আমাকে এইগুলো শেখাচ্ছে যে আমি দেশে আসলে এই উদযাপনগুলো আমরা কিভাবে করতে পারি আরো। আচ্ছা, আমরা এখন আবার বলিতে আসতে চাই, টক অফ দ্য টাইম নাও বলি। তো ইতমাম, মানে আমরা যারা আছি, দর্শক যারা আছি, তারা আসলে সিনেমা হলে বলিটি আসলে কেন দেখবে, বিশেষ কারণ, যারা দেখেনি এখনো তাদের জন্য কি বলবেন? যারা দেখেনি, যারা বলি খেলা জানে না, প্রথমত তাদের জানা উচিত যে বাংলাদেশের একটা ট্রেডিশনাল গেম আছে বলি খেলা। বলি খেলাটা আসলে কিভাবে হয় বা এই মানুষগুলো কিভাবে প্যাশনেটলি খেলে, বলি সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনারা দেখবেন আমাদের সিনেমাটা। আর খুব ভালো ভালো ফ্রেম, শট, চোখকে যদি আপনি আরাম দিতে চান আপনি অবশ্যই বলি দেখবেন। কারণ আই হোপ ও যেমন বললো যে এটা মেডিটেশনের মতো বিষয়টা, আমার মনে হয় কি মানুষজন যখন দেখবে, ও আরেকটা কথা বলেছিল যে মিউজিক নেই, ডেফিনেটলি মিউজিক আছে আমার মনে হয়, কারণ প্রত্যেকটা মিউজিক কথা বলে আমাদের সিনেমার। আমার মনে হয় প্রত্যেকটা সাগরের শব্দ, প্রত্যেকটা বাতাসের শব্দ, প্রথাগত যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ভাবি যে একটা ঘটনা ঘটার পরে কিছু একটা সাউন্ড আমরা শুনবো, সেটা নেই। কিন্তু আপনি প্রকৃতির শব্দ, বাতাসের শব্দ, পানির শব্দ, ও যে এক্সারসাইজ করছে সেটার শব্দ, এই সব কিছু আপনি শুনতে পাবেন। তো বলি আসলে দেখার চেয়ে বলি অনেক বেশি ফিল করার বিষয়। আমি একদম শুরুতে একটা কথা বলেছিলাম যেটা একটা ইনটিউশনাল ফিল্ম। এই ধরনের ফিল্মগুলোতে সবসময় আপনি লজিক্যাল স্ট্রাকচারের থেকেও আপনাকে ফোকাস করা হয় দর্শকের নিজস্ব যে সাবকনশিয়াস এক্সপিরিয়েন্স থাকে সেইগুলোর উপরে। তো এই সময় এই ধরনের ফিল্মগুলোতে ধরেন আপনি কিভাবে আপনি মানে পরিবেশটা কেমন, এর অ্যাটমসফিয়ার কেমন, এখানে সাউন্ডটা কেমন আসছে, আপনি সম্পূর্ণ ফিল করবেন। আপনাকে যে কিছু ঘটতে হবে সিনেমায়, আমি আসলে দর্শককে বলবো কোনো কিছু এক্সপেক্ট না করে আসতে। মানে বলি আসলে এমন একটা সিনেমা আস্তে আস্তে করে খুলে আপনার জন্য, প্রথমবারে হয়তো দেখে নাও বুঝতে পারেন। আমরা আমাদের আসলে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রথমে প্রিয়াম, বলি নিয়ে যদি আপনার দর্শক যারা আছেন তাদেরকে যদি কিছু বলার থাকে আপনার। আমাদের এই সিনেমাটা আমরা হলে এনেছি এবং এই সিনেমাটা বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন দেশে মানুষের কাছে প্রশংসিত হয়ে আমাদের কাছে এসেছে। আমি কেমন লাগবে আমি বলবো আসলে কোনো ধরনের এক্সপেকটেশন না নিয়ে যেতে। আমি বলবো যে আপনারা দেখে আসুন যে আসলে কি আছে, কেন আছে, ভালো লাগা খারাপ লাগা সেগুলো নিয়ে আলোচনা হতেই পারবে। সবার ভালো লাগবে, সবার খারাপ লাগবে এরকম কিছু নেই। তবে যাই হোক, আমার মনে হয় এক্সপিরিয়েন্স করাটা খুব জরুরি। এই ধরনের ফিল্ম আরও আসবে সামনে, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ ইতমাম, যদি আপনার কিছু বলার থাকে। আপনারা সবাই যান, বলি দেখেন। আমি বলবো না যে সিনেমা কেমন লিখেছে, আমার সিনেমা আমার ভালো লাগতেই পারে। আপনারা বলবেন যে কেমন লাগলো সিনেমাটা, আপনারা জানালে অন্য মানুষজন দেখতে আগ্রহী হবে। তো আপনাদের কথা বলা উচিত কি নিয়ে? বলি নিয়ে। বলি দ্য রেসলার দেখবেন, এনজয় করবেন। আর আপনাদের সবচেয়ে আপনাদের যদি চোখের আরাম প্রয়োজন হয়, একটু সুদিং সময় প্রয়োজন হয়, যান বলি দেখেন আর জানান কেমন লাগলো। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ইতমাম অ্যান্ড প্রিয়াম, অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইয়ার সিনেমা বলি। অনেক অনেক ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, সানজিলিনা শুভশ্রী নাইটের আজকের আয়োজন ছিল এ পর্যন্ত। আবারও ফিরে আসবে একই সময় শোবিজ ওয়ার্ল্ড লেটেস্ট আপডেটস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।